पार्वती पतये हर हर महादेव। माता की जय, जय भवानी, जय श्री राम, जय श्री राम। जब आपको मुगल समाज को खत्म करना था तो उस समय क्यों नहीं खत्म किए हैं आप? जितने भी मुगल के फैक्ट्री में पैदा हुए इंसान हैं, सारे लोगों को भारत से निकलना पड़ेगा। जब मुंबई का जिक्र आया है तो फिल्मों के बिना न साहित्य की बात पूरी होगी और न मुंबई की। और इन दिनों तो छावा की धूम मची हुई थी। सबसे ज्यादा मंदिरों को दान करने वाला चंदा औरंगजेब बादशाह थे और वो मरने के बाद पैदा हुए यहाँ और यहाँ मरने के बाद यही की मट्टी में दफन हो गए। ललित मोदी, मेहुल चौकसी और ललित विजय माल्या की तरह देश का पैसा, गरीबों का पैसा लूट के नहीं भागे। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে যথেষ্ট চর্চিত সেই সিনেমাটি ছাওয়া। সিনেমাটিতেও একটি ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যবহার করা হয়েছে এবং সেটা নিয়ে বেশ বিতর্ক হয়েছে, এমনকি প্রায় 100 কোটি টাকার মানহানির মামলাও দায়ের করেছে বিভিন্ন তারা করেছেন, কারণ ইতিহাস বিকৃতির একটা অভিযোগ রয়েছে। আবার একই সাথে দেখা যাচ্ছে সেটা প্রায় বিপুল বাণিজ্য করেছে, এই মুহূর্তে প্রায় 500 কোটির ব্যবসা হয়েছে সেটা। তো সমাজে এই ধরনের ছবির কি প্রভাব পড়তে পারে বা ইতিহাস বিকৃতি সেটা কি কোনো নির্দিষ্ট এজেন্ডায় পরিণত হচ্ছে বা সেটার সাথে রাজনৈতিক বা সামাজিক কি যোগ রয়েছে? দেখো, গত ধরো বছর 40 মোটামুটি যদি বলি, আমি 90s থেকে যদি ধরে নিই, 25 বছর এই শতাব্দীতে গেছে, 30 বছর যদি ধরা যায়, তাহলে একটা জিনিস আমরা মূলত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আস্তে আস্তে যে মূলধারার ছবির রাজনীতিকরণ। অর্থাৎ বিংশ শতকে মোটামুটি কী ছিল, ধরা যাক ওই পথের পাঁচালীর সময়, পথের পাঁচালী 1955 সাল, তারপরে ধরো মৃণাল সেনের ছবি, ঋত্বিক ঘটকের ছবিগুলো 60-এর দশকে চলছে, তারপরে মৃণাল সেনের ছবি 70 দশকে মূলত যে চেঞ্জগুলো, সেই সময় আমরা একটা জিনিস দেখতে পেতাম, সেটা হচ্ছে যে এই যে অল্টারনেটিভ সিনেমা বা বিকল্প সিনেমা বা প্যারালাল সিনেমা, সমান্তরাল সিনেমা বা নিদেন পক্ষে আর্ট সিনেমা বলা হতো যে জিনিসগুলো, সে তার একটা অন্যতম ব্যাপার ছিল পলিটিক্যাল সিনেমা। অর্থাৎ তারা পলিটিক্যাল সিনেমার দাবি করছেন, হ্যাঁ, এবং এক ধরনের পলিটিক্যাল সিনেমা তৈরি করছেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গির পলিটিক্যাল। ভালো করে ভেবে দেখলে দেখতে পাবে যে গত 30 বছরে কিন্তু এই তথাকথিত ভিন্ন ধারার ছবিতে পলিটিক্যাল সিনেমার প্রায় নেই বললেই চলে এরকম। সেই তুলনায় মূলধারা পলিটিক্যাল হয়ে গেছে। অর্থাৎ মূলধারা ছবি পলিটিক্যাল ভেহিক্যাল, পলিটিক্যাল প্রোপাগান্ডার জায়গায় হয়ে গেছে। দুটো জিনিস একসাথে হয়েছে, একটা হচ্ছে রাজনৈতিক সিনেমা বিকল্প সিনেমা হিসেবে রাজনৈতিক সিনেমার জায়গাটা নষ্ট হয়ে গেছে, এবং তার জন্য যারা বিকল্প সিনেমার যারা মেকার তারাও দায়ী কিছুটা। এবং উল্টো দিকে যেটা ঘটেছে, কর্পোরেটাইজেশন অফ সিনেমা হয়েছে। কর্পোরেটাইজেশন সিনেমা কিন্তু দুই ধরনের ছবিই হয়েছে, মূলধারার ছবিও হয়েছে এবং তথাকথিত আর্ট সিনেমা, যেটা আমি আর আর্ট সিনেমা বলি না, আমি ব্যক্তিগতভাবে বলি আর্ট হাউস সিনেমা, সেটারও কর্পোরেটাইজেশন হয়েছে। ছাওয়া টাইপের ছবি বলবো, সেটা হচ্ছে এই যে নতুন যে জায়গাটা, যেখানে কর্পোরেটাইজেশনও হচ্ছে আর পলিটিসাইজেশনও হচ্ছে, সেইটার ফল। অর্থাৎ সেখানে মূলত আমরা তো ছাওয়ার মতো ছবি এরকম এবং প্রচুর ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে পলিটিক্যাল এজেন্ডাটা খুব স্পষ্ট। আপাতভাবে তারা বলবে তারা একটি ইতিহাস দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই ইতিহাসটা একটা ইতিহাস না। যেমন ছাওয়া নিয়ে আজকে আমি ক্লাসে কথা বলছিলাম যে আমার ছাওয়ার মতো ছবি, এখানে কিন্তু ওই সম্ভাজি শিবাজি এদের নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি মূলত মারাঠা রাজ এদের নিয়ে কথা। বেঙ্গলে দেখো সবচাইতে বড় জেনোসাইড হয়েছিল বর্গীদের হাতে।
অতএব যখন সেই ছবিগুলো আমরা দেখছি, সেই ছবির রিসেপশনটা যখন হচ্ছে, তখন নিশ্চয়ই এই যে ইতিহাসের এই দিকটা যে বর্গীহানা, এবং সেটা বর্গীহানার পরে যে কী ত্রাস তৈরি হয়েছিল, সেই ত্রাসটা তো এখনো ছড়াতেও আছে। খোকাগুলো পাড়া জুড়লো, বর্গী এলো দেশে, হ্যাঁ, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে, মানে একটা অবস্থা যখন একটা খোকাকে ঘুম পাড়াচ্ছে, কী পরিস্থিতিতে ঘুম পাড়াচ্ছে, যখন খাজনা দেওয়ার জন্য ধান নেই, কারণ ধান বর্গীরা লুট করে নিয়ে চলে গেছে। সেই যে অবস্থাটা, সেই অবস্থাতে বলছে যে এই চূড়ান্ত অশান্তির অবস্থায় খোকা ঘুমক আর কি। তো এই স্মৃতিটা তার মানে থাকে না। আমি সেই স্মৃতিটাতে তখন এখানে আমাদের বুঝতে হবে যে দুটো জিনিস হয়েছে বলে আমার মনে হয়। এক হচ্ছে রাজনীতি জিনিসটা, মানে প্রথম এই কথাটা যেটা বলবো সেটা একটু হয়তো বোঝাতে একটু টাইম লাগবে, কিন্তু হয়তো যারা বুঝবেন তারা বুঝে যাবেন। রাজনীতি জিনিসটা কিন্তু এন্টারটেনমেন্টের একটা বড় পার্ট হয়ে গেছে। অর্থাৎ এখন দেখা যায় যে রাজনৈতিক ফিগাররা বা পার্টিরা যেভাবে ফাংশন করে, সেটা অনেকটা হচ্ছে এন্টারটেনমেন্ট যেভাবে ফাংশন করা হতো এক নম্বর জিনিস। আর অন্য জিনিস উল্টোটাও হয়েছে, সেটা এন্টারটেনমেন্ট অনেক পলিটিসাইজড হয়ে গেছে। যার জন্য এই ধরনের ছবি আসছে। এবং এখানে তুমি যদি এখন বলো যে এখানে ইতিহাস বিকৃত হচ্ছে, আমি বলবো যে ইতিহাস বিকৃত হতে বাধ্য। মানে আমরা তথাকথিতভাবে অবিকৃত ইতিহাস কেউ চায়ও না। ইতিহাসকে দেখার ভিন্ন কনফ্লিক্টিং পার্সপেক্টিভস আছে। অর্থাৎ একটা উচ্চজাত আপার কাস্ট কমিউনিটি যেভাবে ইতিহাসকে দেখবে, আর একটা লোয়ার কাস্ট কমিউনিটি যেভাবে ইতিহাসকে দেখবে, সেটা এক না। এর মাঝামাঝি কোনো নিউট্রাল ইতিহাস বলে কিছু হয় না। কোন পার্সপেক্টিভ থেকে দেখা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এটা একটা আপার কাস্ট হিন্দু একটা ছবি। এই আপার কাস্ট হিন্দু ছবি কেন হবে? কারণ আপার কাস্ট হিন্দু হাতেই ক্যাপিটালটা রয়েছে, তাই। অতএব এটা কিছু করার নেই। হ্যাঁ, এবং আমাদের সমাজে বিকল্প সংস্কৃতি, বিকল্প সিনেমাকেও আমি যদি বৃহত্তর জায়গায় রাখি, বিকল্প সিনেমা আছে, বিকল্প থিয়েটার আছে, বিকল্প আর্ট ফর্ম আছে, বিকল্প কালচার আছে। সেই বিকল্পগুলোরই সেন্স মানুষের মধ্যে এতটা কমে যাচ্ছে যে মানুষ যখন একটা ছবি এরকম দেখে, মানুষের মধ্যে কিন্তু এখন আর কোনো অল্টারনেটিভ নেই। সে যে ভাববে যে না, এর বাইরে আরেকটা দৃষ্টিভঙ্গি হতে পারে, তার কাছে এটাই একমাত্র ইমেজ, এটাই একমাত্র দৃষ্টিভঙ্গি। এইরকমই হয়ে যায়। মানে এটা খুব ভালো না ব্যাপারটা, কিন্তু এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। হ্যাঁ, এই মুহূর্তে এই অবস্থাতেই আছে, সেটাই বলার। হ্যাঁ, এবার যদি ইতিহাসের দিকটা যদি একটু দেখি, যে আমরা বলছি যে বিকৃতি, কিন্তু আবার প্রচলিত ইতিহাস চর্চাতে, যেমন ধরুন যদুনাথ সরকার বা এনাদের ইতিহাস চর্চাতেও কিন্তু ঔরঙ্গজেবকে একটা অন্ধকারাচ্ছন্নভাবে দেখানোর একটা প্রচেষ্টা রয়েছে, যেটা কিন্তু আবার ইতিহাস চর্চার আঙ্গিকে অর্ডার টুক্সের মতো অনেকে ভেঙেছে, নতুনভাবে দেখিয়েছে যে ঔরঙ্গজেবের শাসনামলে 33% হিন্দু মনসাবদাররা রয়েছেন এবং ইম্পর্টেন্ট প্রভিন্সগুলোতে হিন্দু শাসক বা গভর্নররা রয়েছে। তো এই ইতিহাস চর্চাকে এখন আরো একটা চরমভাবে দেখানোর চেষ্টা চলছে। এর আগেও প্রচলিত ধারাতেও একটা ইসলামোফোবিয়ার বোধহয় একটা উপাদান রয়ে গেছিল। তো সেই জায়গাটা দিয়ে আপনার থেকে আপনার কি মনে হয় যে ইতিহাসকে কিভাবে? দেখো, এখানে একটা জিনিসে আমার মনে হয় যে একটা জিনিস স্পষ্ট করে নেওয়া উচিত। সেটা হচ্ছে ছাওয়া টাইপের ছবি কিন্তু ইতিহাসের ছবিই না। ছাওয়া টাইপের ছবি এখনকার ছবি। অর্থাৎ আমি কোন ইতিহাসকে বিশ্বাস করতে চাই তার ছবি, করাতে চাই কেউ করতে চাই তাই ছবি। ছাওয়ার মধ্যে আমি যতটা না সেই সময়টাকে দেখতে পাবো, তার চেয়ে দেখতে পাবো এই সময়টা। অর্থাৎ এই সময়ের দিক থেকে, এই সময় পুঁজি যাদের হাতে আছে, তারা কিভাবে ইতিহাসকে দেখাতে চান। তো সেখানেই তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ একটার ব্যাপার যেটা মনে হয়, যেটা হচ্ছে আজকেও যেটা ক্লাসে এই আলোচনা প্রসঙ্গটা এসেছিল, যে এই যে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে, সেরকম একরকমভাবে দেখা যায়, একটা সময় দেখা যেতে পারে এই বাংলায় হয়তো বৌদ্ধ স্তূপ ভেঙে মন্দির বানানো হয়েছে। মনে রাখতে হবে যে মধ্যযুগে
মন্দির বা মূলত ধর্মস্থানগুলোর একটা ভিন্ন গুরুত্ব ছিল। গুরুত্বগুলো কিন্তু তাদের ধর্মস্থান হিসেবে গুরুত্ব যতটা, তার চেয়েও বেশি সেগুলো কিন্তু ব্যাংক ছিল। অর্থাৎ সেখানে কিন্তু সোনা দানা জহরত সেগুলো তার একটা রিপোজিটরি হিসেবে কাজ করতো, এবং সেগুলো ছিল, এই প্রতিষ্ঠানগুলো ছিল সাইটস অফ পাওয়ার। ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ সেই সময় যখন রাজাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, যে কোনো ধর্মস্থান আক্রান্ত হবেই, সেটা সেই সময়কার নিয়মই ছিল। লুঠের কারণেও নিয়ম ছিল, এবং যেটা ছিল সেটা হচ্ছে প্রধান কেন্দ্র ক্ষমতা, এবং সব কিছু প্রধান কেন্দ্র হিসেবেও ক্ষমতা ছিল। এটা এখনকার দিনে আমরা এক্সপেক্ট করি না, কেন এখনকার দিনে একটা মন্দিরের সেই গুরুত্বটা নেই। এখন একটা মন্দিরের গুরুত্ব শুধুই ধর্মীয় বিশ্বাস, কিন্তু তার যে এই অন্য যে ফাংশন, ব্যাংক হিসেবে ফাংশন, ওয়েলথ হিসেবে ফাংশন, সিট অফ পাওয়ার হিসেবে ফাংশন, সেটা তো এখন আর নেই। এই যে নতুন যে ফান্ডামেন্টালিজম উঠে আসছে, সেটা সেই জিনিসটাকে ওটার মধ্যে আবার পুনরায় আরোপ করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, সেটা আরোপ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওটা আরোপিত ওভাবে হবেই না। কারণ যেটা হচ্ছে আমরা মধ্যযুগে বাস করি না, মধ্যযুগে ফেরত নিয়ে যেতেও পারবো না। তাহলে কি করা হচ্ছে এখানে? তাহলে যেটা করা হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারি যে পুঁজিকে এক ধরনের ক্ষমতার হাতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে, এবং সেই ক্ষমতাটা কি ধরনের ক্ষমতা? সেই ক্ষমতা হচ্ছে সংখ্যাগুরুবাদ। অর্থাৎ এই সংখ্যাগুরুবাদ বলে যে জিনিসটা, যেটা এখন সারা পৃথিবীরই একটা অন্যতম প্রবলেম, এই যে দক্ষিণপন্থী টার্ন নিচ্ছে, সে ট্রাম্পের আমেরিকাতেই হোক বা বাংলাদেশ হোক বা ভারতবর্ষ হোক, সব জায়গাতে সংখ্যাগুরুবাদ এবং দক্ষিণপন্থী আমরা কাদের বলি? ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই যে দক্ষিণপন্থী বামপন্থী শব্দগুলো কেন আসে? কারণ বামপন্থীরা হচ্ছে তারা যারা মনে করেন যে একটা সিস্টেমের মধ্যে ফ্লজ আছে, এবং সেই সিস্টেম যেহেতু পাওয়ার দ্বারা নির্ণায়িত, অতএব সিস্টেমকে পাল্টে দিতে হবে সংস্কারের মাধ্যমে, অথবা যারা বিপ্লবে বিশ্বাস করেন তারা ভাববেন যে সিস্টেমকে রাতারাতি ফেলে দিতে হবে, অন্য একটা সিস্টেম আনতে হবে। এরা হচ্ছে বামপন্থী, যারা সিস্টেমের পরিবর্তন চান রাতারাতি, ওভারঅল পুরো অথবা সংস্কারের মাধ্যমে। আর দক্ষিণপন্থী কারা? যারা মনে করেন যে না, আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেম ঠিকই আছে, সেই সিস্টেমগুলো পাল্টানোর কোনো দরকার নেই। অর্থাৎ পরিবারের একটা ধারণা পাল্টানোর দরকার নেই, জাতের একটা ধারণা পাল্টাবার দরকার নেই, বা ইত্যাদি ইত্যাদি। এবার যেটা হচ্ছে এই দক্ষিণপন্থী রাজনীতি এবং কনজিউমার কর্পোরেট পলিটিক্স, এই মানে এক ধরনের ক্ষমতা, এই দুটোর আমরা এখন একটা মেলবন্ধন দেখতে পাচ্ছি, যে মেলবন্ধন মূলত চাইছে যে এক ধরনের সংখ্যাগুরুবাদ এবং একজন সংখ্যাগুরুর হাতে ক্ষমতা এবং সর্বকিছু থাকুক। অতএব দেখা যাচ্ছে এই ছবিগুলো প্রোপাগান্ডা হিসেবে কাজ করছে, এরকম একটা প্রোপাগান্ডা কাজ করছে। সেখানে ইতিহাসের ডিসিপ্লিনের যে ফাইনাল নুয়ান্সেস, সেটা তো থাকবেই না। সেই ফাইনাল নুয়ান্সেস তখনই থাকবে যখন নানাবিধ সিনেমা থাকবে। আমাদের মুশকিলটা হচ্ছে নানাবিধ সিনেমা নেই। আজ থেকে ধরা যাক 50 বছর আগে যদি একটা ছাবার মতো ছবি তৈরি করা হতো, তখন অল্টারনেটিভ সিনেমা বলে একটা সেক্টর ছিল, যে বলবে ঠিক আছে আমরা এবার উল্টো দিকটা দেখালাম, বলে তার উল্টো দিকটা দেখাতে পারতো। কিন্তু সেটা এখন নেই, সেই জায়গাটা চলে গেছে। অতএব একটা ছাবাকে আমাদের তর্ক করে হয়তো তার বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু একটা সিনেমাকে সিনেমা দিয়ে কাউন্টার করা যায় না। এবং এটাতে খারাপ কোনটা হয়েছে, আমি ছাওয়া দেখিনি, আমি খুব একটা মেনস্ট্রিম সিনেমা দেখি না, কিন্তু খবর রাখি। ছাওয়াতে দেখা যাবে, ছাওয়ার শেষার্ধে ভিকি কৌশল একটা সাংঘাতিক অভিনয় করেছিলেন, যে অভিনয়টা মূলত হচ্ছে যে টর্চারের সামনে একটা মানুষ এর অভিনয়। মূলত বলে রাখতে হবে যে টর্চারের সামনে একটা মানুষ এখনও তার গরিমা, তার প্রাণ, সেটাকে করে রেখেছে। এটার একটা হাইলি অ্যাফেক্টিভ অ্যাপিল আছে। খারাপ যে জিনিসটা হচ্ছে যে যখনই একটা ছবিকে তুমি জাস্ট যুক্তি আর তর্ক দিয়ে কাউন্টার করো না, তখন কিন্তু ওই ইমোশনাল অ্যাপিলটা করতে পারো না।
একটা ছবিকে আরেকটা ছবি কাউন্টার করতে পারে কিন্তু থ্রু দোজ ইমোশনাল অ্যাপিল। আমি একটা অন্য গল্প দেখালাম যেখানে একটা ভিন্ন ঐতিহাসিক আবেগ দেখাতে পারলাম, তখন একটা সম্ভব। অর্থাৎ আর্টের সাথে একটা আর্ট যেভাবে লড়ে, আর্টের সাথে ডিসকোর্স ওভাবে ঠিক লড়তে পারে না, এটাই হচ্ছে ব্যাপার।